হ্যালো, শুভ সন্ধ্যা সকলকে। আশা করি আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। যারা রয়েছে, হ্যাঁ, বেশ। আজকে আমাদের নতুন একটা জার্নি রিসার্চ অ্যাপটিটিউড দিয়ে এবং বরাবর আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের যতগুলো থিওরি পার্ট আছে তার মধ্যে রিসার্চ অ্যাপটিটিউড আমি সবথেকে ১ম এ পড়াই। এই কারণে ১ম এ পড়াই যাতে করে আমাদের একটা বড় সময় পাওয়া যায় রিসার্চ অ্যাপটিটিউড এর প্রশ্ন করবার। কারণ এখানে যত বেশি প্রশ্ন করা যাবে, প্রশ্ন যত বেশি ঘোরালো পেঁচালো হয় এই জায়গাটাতে, রিসার্চ অ্যাপটিটিউডে। তো যে কারণে এটাকে আগে পড়িয়ে দিই, যাতে বেশি পরিমাণে প্রশ্ন করা যায়। কিন্তু একদম যারা নতুন, একদম যারা নতুন এসছো, হ্যাঁ, আপনারা ফোন একটু যারা রয়েছেন ফোন একটু রোটেট করে নেন। বেশ। তো আমি যেখানে ছিলাম যে এই যে রিসার্চ অ্যাপটিটিউডের এক্ষুনি প্রশ্ন হাত দেবেন না যারা একদম নতুন শুরু করছেন। ৩-৪ টে প্রশ্ন ৩-৪ টে ক্লাস হয়ে যাক। তারপর থেকে প্রশ্নে হাত দেবেন। এই কারণে বললাম যাতে আমাদের অন্তত প্রশ্নগুলো চিনতে পারা যায়। বেশ, কোনো অসুবিধা হলে আপনারা মাইক অন করে বলতে পারেন অথবা চ্যাটেও লিখতে পারেন। আমি দুটোই লক্ষ্য রাখছি। বেশ। আগে আমাদের জেনে নেওয়া দরকার আমাদের রিসার্চ অ্যাপটিটিউড এর সিলেবাসটা কি? এটা ক্লিয়ার না থাকলে খুব সমস্যা। আ আমি একবার এক জায়গায় পড়ছিলাম, সেখানে একজন টিচার পড়াচ্ছিলেন আরকি। সেখানে ১ম এই একদিন দেখলাম কি যেন স্নোবল স্যাম্পলিং-ট্যাম্পলিং পড়ানো হচ্ছে। তো আমি তো কিছু বুঝতে পারলাম না। মাস্টারমশাই যিনি, তো তিনি জিজ্ঞেস করলেন যে, "বোঝা যাচ্ছে কিনা?" সকলেই বলল, "হ্যাঁ, হ্যাঁ, খুব দারুণ বুঝছি।" তখন আমার সেই মুহূর্তে ইমিডিয়েটলি মনে হয়েছিল যে, আমিই বোধহয় সবথেকে বোকা ছেলেটা ক্লাসের মধ্যে। কারণ ৫৬ জন ৫০ জন রয়েছেন। সেখানে আমি একা বুঝতে পারছি না। আ তাহলে সেক্ষেত্রে বোধহয় আমি সবচেয়ে বেশি বোকা। বাকিরা সকলেই অত্যন্ত চালাক। আ পরে বোঝা গেল না বিষয়টা সেরকম নয়। এটা হচ্ছে এটা আমি নিজে পড়াতে গিয়ে বুঝেছিলাম যে এটা আ বাঙালি ছাত্রছাত্রীর একটা ধর্ম। সেটা হচ্ছে যে ক্লাসে সমস্তই বুঝতে পারে। কারোর কোনো অসুবিধা সাধারণত থাকে না। এজন্য আমরা যারা টিচার আমাদেরকে খাটতে একটু কম হয়। যাই হোক, আমার এরকম কোনো উদ্দেশ্য নেই যেখানে আমি আমার খাটনি কম করতে চাইছি। ফলত তোমরা চাইলে অবশ্যই আ আমাকে জিজ্ঞেস করতে পারো। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে থামিয়ে দিও। বেশ, শুরু করছি আমি। ১ম এই আমাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট আসছে। ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কি, কি আসছে? রিসার্চ এর ডেফিনিশন অবশ্যই। ডেফিনিশন তো লাগবেই। যেখানে আমাদেরকে রিসার্চ এর সংজ্ঞা এবং রিসার্চ বিষয়টা যে খুব বিশেষ জটিল কিছু নয়, সেটা এই সংজ্ঞা থেকেই আমরা বুঝতে পারবো। বা সেটা জটিল হলেও সেটাও আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যেটা রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ রিসার্চের চরিত্রগত দিক, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। রিসার্চের চরিত্রের মধ্যে দুটো চরিত্র আছে যে দুটো একটু খিটখিল। আ সে দুটো কি, কি? একটা পড়বে ভ্যালিডিটি, একটা পড়বে রিলায়েবিলিটি। এই দুটো খিটখিল ক্যারেক্টারিস্টিক্স, এই দুটোকে আমরা আলাদা একটা চ্যাপ্টারে ভাগ করছি। ঠিক যেভাবে এখানে চ্যাপ্টার বিভাজন করা আছে, যেভাবে ক্লাসের বিভাজন করা আছে, সেভাবেই আমি আমাদের নোটেও বিভাজনগুলো করেছি। তো সেক্ষেত্রে এবার দেখা যাক যে তারপরে কি আছে? তারপরে হচ্ছে অবজেক্টিভ রিসার্চের উদ্দেশ্য। আমরা সাধারণত উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। তো এটাও উদ্দেশ্যহীন নয়। রিসার্চের কাজটাতেও কিছু উদ্দেশ্য আছে, উদ্দেশ্যগুলো জানতে হয়।
বেশ, এই ব্যাপারগুলো খুব লিনিয়ার লেভেলে গেল। এরপর যেটা থাকছে সেটাও ইন্ট্রোডাকশন, এই প্রথম চ্যাপ্টারের মধ্যেই একটা প্রথম আহ, মানে বোঝার জায়গা থেকে আমাদেরকে একটা জায়গা বুঝতে হবে, সেটা হচ্ছে রিসার্চ ডিজাইন, যেটা এখানে লেখা নেই, বা আমরা যেটাকে বলি স্টেপ অফ রিসার্চ। স্টেপ অফ রিসার্চটাকে প্রথম ক্লাসে রাখার উদ্দেশ্য বা কারণ একটাই, বা প্রথম দিকে রাখার আজকেই হবে কিনা আমি বলতে পারছি না, কারণ আজকে ইন্ট্রোডাকশন পার্টে আমাকে অনেকগুলো কথা চ্যাপ্টার ক্লাসিফিকেশন সম্পর্কে বলতে হবে, যে কারণে আজকে হয়তো একটু সময়টা কম থাকবে। কিন্তু মোট কথা একটা বা দুটো ক্লাসের মধ্যেই আমাদেরকে স্টেপ অফ রিসার্চটাকে শেষ করে দিতে হবে। কেন শেষ করতে হবে? কারণ টিচিং এর একটা পদ্ধতি, ভালো টিচিং এর একটা পদ্ধতি, যেখানে সমগ্রটাকে প্রথমে দেখিয়ে দেওয়া হয়, তারপর তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছেড়ে ছেড়ে একটু একটু করে দেখানো হয়। আমরা এখানেও সেই পদ্ধতি অবলম্বন করব, যেখানে স্টেপ অফ রিসার্চটা দেখলে আমরা দেখতে পাবো সমস্ত রিসার্চের একটা প্রসেসের মধ্যে, একটা রিসার্চ প্রসেসের মধ্যে কি কি কাজ হয় সেটা আমাদের কাছে যেমাত্র ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমাদের কাছে এই জায়গাটা ধরতে অসুবিধা হবে না যখন আমরা তার ভেঙে ভেঙে অংশগুলোকে দেখব। ক্লাস 2 হিসেবে যে বিভাজনটা করা আছে সেটা হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার বলে ধরতে পারি বা দ্বিতীয় পর্যায় বলে ধরতে পারি, সেখানে আমাদেরকে দুটো কম্পোনেন্ট, কম্পোনেন্ট আসলে একটাই, তারই দুটো বিভাজন, দুটো, একটা হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হিসেবে সেটাই একটা বড় ধারণা। তার এই ভ্যারিয়েবলের কিছু ডাইরেক্ট বিষয় রয়েছে, যেমন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল, এক্সটেনিউয়াস ভেরিয়েবল, ইন্টারভেনিং ভেরিয়েবল আর কনফাউন্ডিং ভেরিয়েবল। এই যে কতগুলো আমরা দেখলাম, তিনটে এবং তিনটে ছটা, এই তিনটে এবং তিনটে ছটা, এগুলো হচ্ছে রিসার্চের ভেরিয়েবলের জায়গা থেকে খুব মূলগত জায়গা। এই জায়গাগুলোকে বাদ দিয়ে কিছু করার নেই। ভ্যারিয়েবলের ধারণাটাকে একটু একটু জাস্ট আমি ছোট্ট করে বলে দিই। ভ্যারিয়েবল আসলে জিনিসটাকে সংজ্ঞায়িত করা খুব মুশকিল। ভ্যারিয়েবল যা চলছে, আমরা যেমন অঙ্কের ক্ষেত্রে চল ধরতাম এক্স, ওয়াই। এই এক্স এবং ওয়াই কি? ধরা যাক যে আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানে অ্যাকচুয়ালি দুটো চল আমরা দেখতে পাচ্ছি, এক্স এবং ওয়াই। তার মানে এই যে অঙ্কটা হবে, এই অঙ্কটার মধ্যে দুটো কম্পোনেন্ট মিলে যোগ বিয়োগ গুণ ভাগ যা করবার করছে, একটা এক্স একটা ওয়াই। এরকম রিসার্চের মধ্যে এরকম অনেক প্রক্রিয়াই তো হয়, সেখানেও যোগ হচ্ছে, গুণ হচ্ছে, বিয়োগ হচ্ছে, সমস্তই হচ্ছে। এটা ওর সঙ্গে মিলছে, ওটা ওর সঙ্গে ছাড়ছে, ইত্যাদি অনেক যে বিষয় হচ্ছে, এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো কাজ করছে, এই কম্পোনেন্ট গুলোই অ্যাকচুয়ালি রিসার্চের ক্ষেত্রে ভেরিয়েবল হিসেবে দেখা হয়। আরেকটা জায়গা এই ভেরিয়েবলের সূত্রেই আমাদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে মেজারিং স্কেল। এটাও আমরা মেজারিং স্কেল বলি বা মেজারিং ভেরিয়েবল বলছি। এটা কি কাজে লাগে? যখন আমরা রিসার্চ করছি, তখন রিসার্চের কাজে কোন ধরনের স্কেল অর্থাৎ মাপক ব্যবহার হয়? যেমন ধরা যাক লিটার স্কেল। ঠিক আছে, আমি লিটার স্কেল ব্যবহার করছি, কিন্তু এই লিটার স্কেলকে আমি কোন সেকশনে রাখবো? এই লিটার স্কেল হোক, ইঞ্চি স্কেল হোক, যাই হোক না কেন, এই স্কেলগুলোর একটা বিভাজন আছে। এছাড়াও নানা রকম বিভাজন, এই যে ধরা যাক নাম, আমার নাম গৌরাঙ্গ মাঝি, আপনার নাম ইন্দ্রজিৎ দে। তো সেক্ষেত্রে এই যে আমাদের আলাদা আলাদা করে নামকরণ হয়েছে, রিসার্চের ক্ষেত্রে কিন্তু এগুলোকেও একটা স্কেল হিসেবে ধরা হয়। তো এই স্কেলের জায়গাটা আমাদেরকে পড়তে হবে। আরেকটা জায়গা রয়েছে যেটা স্কেলের সঙ্গেই আসে। ধরা যাক যে স্কেল দিয়ে আমরা কি মাপছি, আমরা যে স্কেলের কথা বলছি লিটার স্কেল, লিটার স্কেল দিয়ে তরল মাপছি, ইঞ্চি স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপছি, বা মিটার স্কেল দিয়ে আমরা একটা দৈর্ঘ্য মাপছি। আচ্ছা, আমাদের মনের চিন্তা ভাবনাগুলো মাপবার জন্য স্কেল হয় না? মনের চিন্তা ভাবনা বলতে ধরা যাক যে আমি আজকে মা রান্না করেছে, তো আমি সেটা খেলাম। ধরো না যে ওই পাবদা মাছের ঝোল করেছে, তো সেটা আমি খেলাম।
এবার খেয়ে পরে তো আমার ভালো বা খারাপ কিছু একটা লাগলো। তো সেক্ষেত্রে এই ভালো বা খারাপ যাই লেগে থাকুক না কেন, আমার আমার যেটা মনে হলো সেটাকে মাপবার জন্য কি কোনো স্কেল নেই? ডেফিনিটলি আছে। সেটাকে আমরা বলি অ্যাটিটিউডনাল স্কেল। এটাও অনেক ভাগ হয়, মানে অনেক রকম স্কেল হয় বা অনেক ডিজাইনের স্কেল হয়। কাজ একটাই অ্যাটিটিউডনাল স্কেলের, সেটা হচ্ছে যে মানুষের অ্যাটিটিউড বা মনোভাবকে বুঝতে চেষ্টা করা। এই স্কেলের কাজ হচ্ছে মানুষের মনোভাবকে বুঝতে চেষ্টা করা, বা সেটাকে একটা নিউমেরিক্যাল ফর্মে আমার ভালো লাগলে কতটা ভালো লেগেছে, খারাপ লাগলে কতটা খারাপ লেগেছে, তাকে একটা নিউমেরিক্যাল ফর্মে নিয়ে আসা। এটা হচ্ছে অ্যাটিটিউডনাল স্কেলের কাজ। তো মূলত ৩ জনের অ্যাটিটিউডনাল স্কেল আমাদেরকে দেখতে হয়। ৩ জন আবিষ্কর্তা এরা। ৩ টে অ্যাটিটিউডনাল স্কেল সেটা আমাদেরকে দেখতে হয়। এরপর যে জায়গাটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং অর্থে আমরা যখনই ধরা যাক স্যাম্পলিং এর বিষয়টা একটা ছোট্ট ধারণা দিয়ে দিই। ধরা যাক আমার একটা কিছু অসুস্থতা দেখা যাচ্ছে। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু বললেন ব্লাড টেস্ট করতে হবে। তো এই মুহূর্তে আমাকে ব্লাড টেস্ট করতে হবে বলে যিনি প্যাথোলজিস্ট, আমার শরীরে কত রক্ত হবে? ৫ লিটার ছেলেদের রক্তে, পূর্ণবয়স্ক ছেলেদের শরীরে ৫ লিটার রক্ত থাকে খুব সম্ভবত। তাহলে আমার শরীরে ৫ লিটার রক্ত আছে। তো ঠিক যেভাবে ছাগল কাটা হয় সেইভাবে প্যাথোলজিস্ট আমার গলাটা কেটে ১ বালতি রক্ত নিয়ে চলে গেলেন পরীক্ষা করতে। তাই কি করেন? করেন না। কি করেন? একটা সিরিঞ্জে করে ৩০ ml বা এরকম একটা ছোট অ্যামাউন্টের রক্ত নিয়ে যান এবং সেটাকে নিয়ে গিয়ে পরীক্ষা করেন। পরীক্ষা করে তিনি একটা রিপোর্ট দেন। যে রিপোর্টটা কিন্তু ওই ৩০ ml এর পরীক্ষার রিপোর্ট নয়। ওই রিপোর্টটা আবার গৌরাঙ্গ মাঝির নামে আসে। অর্থাৎ গৌরাঙ্গ মাঝির শরীরের যতটা রক্ত আছে সমস্তটা সম্পর্কেই আসে। তাহলে আমার সমস্ত রক্তটা নিয়ে গেল না, অথচ আমার সম্পর্কে একটা মতামত দিয়ে দিল। ওই ৩০ ml রক্তকে দেখে আমার ৫ লিটার রক্তের উপর একটা মতামত দিয়ে দিল। তাই না? তাহলে এই যে ৩০ ml রক্তটা আমার শরীর থেকে বার করে নিয়ে যাওয়া হলো, এটা হচ্ছে স্যাম্পলিং। এটাকে আমরা বলি স্যাম্পল। ঠিক আছে? তো এই স্যাম্পল করবার দুটো পদ্ধতি রয়েছে। স্যাম্পল এমনি এমনি করা যায় না। স্যাম্পল করবারও দুটো পদ্ধতি হয়। একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি। প্রবাবিলিটির অর্থ আমি পরে বলবো। আমি শুধু যখন এটাকে ডিটেইলে যাব তখন প্রবাবিলিটির অর্থ অবশ্যই জানাবো। আপাতত এইটুকু যে একটা প্রবাবিলিটি আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি। আবার প্রবাবিলিটির আন্ডারে ৪ টে ধরন পাওয়া যায়। নন প্রবাবিলিটির আন্ডারে ৪ টে ধরন পাওয়া যায়। এইগুলো খুব ভালো করে আমাদেরকে ডিটেইলে পড়তে হবে। বেশ। একইভাবে স্কেল, যতগুলো স্কেল বললাম সেগুলো সম্পর্কেও আমাদেরকে ডিটেইলে পড়তে হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে মেথোডোলজি এবং অ্যাপ্রোচ। আমি যে বাংলা নোট করেছি খুব সম্ভবত এই পাতাটাই তোমাদের কাছে গেছে স্যাম্পল হিসেবে। সেখানে খুব স্পষ্ট করে একটা ধারণার কথা লেখা আছে যে রিসার্চের মেথোডোলজি বিষয়টা এরকম যে একটা রিসার্চকে যে আমি করলাম, ধরা যাক যে আমি তো পিএইচডি করছি, আমি রিসার্চ করছি। তাহলে এই রিসার্চটার মধ্যে আমি বহু কাজ করব আগামী ৫ বছর ধরে। বহু কাজ আমাকে করতে হবে, বহু পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে। ধরা যাক ডেটা ইন্টারপ্রিটেশনের একটা পদ্ধতি আমি ডেটা কালেক্টের একটা পদ্ধতি আমি অবলম্বন করলাম। ইন্টারভিউ করার একটা পদ্ধতি অবলম্বন করলাম। এইভাবে বিভিন্ন পদ্ধতি আমি অবলম্বন করলাম বিভিন্ন ক্ষেত্রে। এই যে এত এত পদ্ধতি আমি অবলম্বন করলাম, সেটাই আমাকে একটা ব্যাখ্যা করতে হবে আমার থিসিসে গিয়ে যে আমি কি ভাবে আমার কাজগুলো করেছি। এই ব্যাখ্যাটা আমাকে কেন করতে হবে? কারণ আমি যে এলোপাথারি একটা কাজ করে দিইনি বা যা ইচ্ছে তাই করে দিইনি গোটার কাজটাতে, এটা প্রমাণ করার জন্য আমার রিসার্চটা ভ্যালিড কিনা, আমার রিসার্চটা রিলায়েবল কিনা, এই বিষয়গুলো পরীক্ষকদের কাছে প্রমাণ দেওয়ার জন্য, অন্যান্য গবেষকদের কাছে প্রমাণ দেওয়ার জন্য আমাকে এগুলো লিখে দিয়ে যেতে হবে।
এই যে আমি সমস্ত গোটা রিসার্চের পদ্ধতিটা জুড়ে আমি গোটা রিসার্চের প্রক্রিয়াটা জুড়ে আমি যত পদ্ধতি অবলম্বন করলাম সেটাকে বলা হচ্ছে বা তার রিটেন রূপটাকে বলা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। কিন্তু আমাদের কিন্তু ইউজিসি নেট পরীক্ষার ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক রিসার্চ মেথোডোলজি পড়তে হয় না। আমাদের কাছে রিসার্চ মেথোডোলজি ব্যাপারটা হচ্ছে একটা আমব্রেলা টার্ম, একটা ছাতায় কে ফেলি, একটা আমব্রেলা টার্ম। এটার মধ্যে আমরা যত ধরনের মেথডের কথা পাই, কিরকম? কোয়ালিটেটিভ, আমি QLI করলাম, ঠিক আছে, ছোট ছোট করে লিখতে হবে। কোয়ান্টিটেটিভ, QTI করলাম। ইনডাকটিভ, ডিডাকটিভ, আবার কোয়ালিটেটিভের আন্ডারে হিস্ট্রিক্যাল, এথনোগ্রাফি। তাহলে এই যে এতগুলো আমাদের মেথড, এক একটা মেথডের এতগুলো করে টাইপস, এই সমস্ত বিষয়টাকে এই রিসার্চ মেথোডোলজির ছাতার নিচে আনা হয়েছে। বোঝা গেল? রিসার্চ মেথোডোলজি একটা বড় টার্ম। গোটা রিসার্চ জগতে যত রকম মেথড প্রচলিত আছে, যত রকম টাইপস প্রচলিত আছে, এই সমস্তটা নিয়ে হচ্ছে রিসার্চ মেথোডোলজি। ক্লিয়ার? আশা করি ধারণাটা প্রত্যেকের কাছে। আচ্ছা, এই পর্যন্ত বললাম, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। ফলত বোঝাই যাচ্ছে যে এই রিসার্চ মেথোডোলজি জায়গাটা আমাদেরকে অনেকটা সময় দিতে হবে, কারণ এখানে প্রচুর ভাগ বিভাজন ইত্যাদি আমরা পাবো। কারোর কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, বল রত্না। হ্যাঁ দাদা, বলছিলাম ওই স্টেপ অফ রিসার্চটা দাদা কোথায় পড়ছে, মানে মানে কোন কিসের আওতায়? একদম আমি আমি এটাকে একদম ইন্ট্রোডাক্টরি পার্টেই রাখতে চাইছি, কিন্তু আচ্ছা। ইন্ট্রোডাক্টরি পার্টটাও তো এতটা বড় যে আমাকে দুটো ক্লাস এটা পড়াতে হবে। কারণ আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি যদি শুরু থেকে শুরু করতাম, রিসার্চ কি দিয়ে শুরু করতাম, তাহলে আজকে স্টেপ অফ রিসার্চ আমি করিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমাকে আগে সিলেবাসটা বোঝাতে হচ্ছে, এটা তো খানিকটা সময় লাগবে, তো ওই জন্য হয়তো আজকে কমপ্লিট হবে না, কিন্তু এটাও আমরা ইন্ট্রোডাক্টরি পার্টেই পড়বো, যেটা আগে হয়তো আমি করাতাম না। কিন্তু আমার মনে হলো এই জায়গাটা যে একটা ভালো টিচিং এর রুল হচ্ছে আগে গোটা ছবিটা দেখিয়ে দেওয়া, তার টুকরো টুকরো পার্টগুলোকে তার পরে দেখানো। ওই জন্য আমি এবারে যখন ক্লাসটাকে ফ্রেম করলাম, তখন স্টেপ অফ রিসার্চটাকে প্রথম একটা বা দুটো ক্লাসের মধ্যেই, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্টে রেখে দেওয়ার কথাই পরিকল্পনা করেছি। ঠিক ঠিক আছে? আছে দাদা। হুম, হুম। ঠিক আছে, বেশ। হুম, আমাদের বিভাজন 5 নাম্বার, সেখানে আমরা দেখতে পাবো যে রিসার্চের টাইপস, এবং ক্লাস নাম্বার 6 সেখানেও রিসার্চের টাইপস রয়েছে, ক্লাস নাম্বার 7এও রিসার্চের টাইপসই রয়েছে। এবার এখানে আমরা যদি রিসার্চের টাইপসের বিভাজনগুলো দেখি, তাহলে দেখতে পাবো যে এই রিসার্চের টাইপসগুলো আমি দুটো মেথডের আন্ডারেই সমস্ত বিভাজন করে দিয়েছি। রত্না, আর কিছু বলবি? না দাদা, না না, আর আচ্ছা, কিছু বলেন। আচ্ছা, বেশ। আহ, এই আহ, আমি এই জায়গাগুলোকেই, হ্যাঁ, এই জায়গাটাকেই আমি বলতে চাইছিলাম যে আমি সমস্ত রিসার্চের টাইপসগুলোকে দুটো ছাতার তলায় নিয়ে চলে এসেছি। সেটা কি? কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। কারণ অনেকগুলো রিসার্চ মেথোডোলজি আমাদেরকে পড়তে হবে, এবং তার সঙ্গে যদি আমি প্রত্যেকটা জায়গাকে অ্যাসোসিয়েট করতে করতে যাই, তাহলে গুলানোর চান্স অনেক বেশি।
তার চেয়ে সব থেকে ভালো হয় আমাদের যতগুলো রিসার্চ টাইপস আছে সমস্ত রিসার্চ টাইপসগুলোকে আমরা দুটো ছাতার নিচে ফেলে দিতে পারি, একটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ, এবং এটাই সহজ হয় ছাত্রছাত্রীদের বুঝবার জন্য। তো কোয়ালিটেটিভের যেহেতু অনেকগুলো রয়েছে তাই কোয়ালিটেটিভের জন্য দুটো ক্লাস বাঁধা হয়েছে। সেখানে গ্রাউন্ডেড থিওরি, ফেনোমেনোলজি, ফোকাস গ্রুপ এবং রিসার্চ কেস স্টাডি, এই চারটে একটা ক্লাসে রয়েছে। যদি আগে শেষ হয়ে যায় তাহলে আগে পরের ক্লাস থেকে দু একটা পড়িয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা কোয়ালিটেটিভের ক্লাসে রয়েছে হিস্ট্রিক্যাল, এথনোগ্রাফি, পার্টিসিপেন্ট অবজারভেশন আর ন্যারেটিভ। এই যে এতগুলো আমরা 8টা ধরন দেখলাম, ব্যক্তিগতভাবে আমি এই গ্রাউন্ডেড থিওরিকে, ফোকাস গ্রুপকে এবং কেস স্টাডিকে, এই তিনটে জায়গাকে আমি খুব এটাকে কোনো রিসার্চের টাইপ বলে মনে করতে পারি না। আমি যে কথাটা বললাম আমি এর পিছনে যুক্তি দেবো, যখন পড়াবো তখন নিশ্চয়ই যুক্তি দেবো। কেন এটাকে রিসার্চের টাইপস বলে মনে করতে পারি না সেই বিষয়টাও আমি খোলসা করে বলবো। তখন দেখলে বুঝতে পারবে যে সত্যি এইগুলোর কাজ ডেটা কালেকশন ছাড়া আর কিচ্ছু নয়। এই তিনটে ডেটা কালেকশনের টুল হতে পারে, ঠিক যেমন আমরা ইন্টারভিউ করি। ফোকাস গ্রুপ একটা টাইপ অফ ইন্টারভিউ, এছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র আমরা ইন্টারভিউ হিসেবে যেটা ভাবি বা আমরা যেটা এতদিন দেখে এসেছি টিভিতে ঘন্টাখানেক সঙ্গে ... সেখানে ইন্টারভিউ বলতে আমরা যা দেখে এসেছি, এই মুহূর্তে আমাদের ইন্টারভিউ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যার জীবনে দুঃখ আছে তার জীবনে খুঁচিয়ে খুঁচিয়ে অদ্ভুত ইন্টারভিউ আমরা দেখি। তো ধরা যাক যে কারোর ছেলে মারা গেছে, সেই মাকে গিয়ে রিপোর্টার ইন্টারভিউ করছে যে আপনার ছেলে মারা গেছে, আপনার কেমন লাগছে। যাই হোক, এইটা একটা ধরন যে সোজাসুজি 1 to 1 ইন্টারভিউ হলো। ইন্টারভিউয়ের আরো ধরন হতে পারে, যেমন এই যে আমাদের ঘন্টাখানেক সঙ্গে সুমনের স্টাইল, অনেকজনকে একসঙ্গে বসিয়ে দিয়ে সেখানে ইন্টারভিউ হয়। আমাকে দেখা যাচ্ছে না কেন? আমাকে দেখা যাচ্ছে না? আচ্ছা, আমাকে কি সকলের দেখা যাচ্ছে না নাকি রাহুলেরই শুধু দেখা যাচ্ছে না? আচ্ছা, বেশ। হুম, এই দুটো জায়গা গেল আমাদের। বেশ বেশ, ঠিক আছে। হুম, আমরা নেক্সট যাই। এখানে কোয়ান্টিটেটিভ রিসার্চের জায়গা রয়েছে। কোয়ান্টিটেটিভ রিসার্চের যে বা কোয়ান্টিটেটিভ মেথডের মধ্যে যে টাইপসগুলো পড়বে, ডেসক্রিপটিভ, কোরিলেশনাল, এক্সপেরিমেন্টাল, কোয়াজি এক্সপেরিমেন্টাল, কজাল, কম্পারেটিভ। এখানে আমি একটা ক্লাসের মধ্যে বেঁধে রেখেছি। যদি সম্ভব হয় একটা ক্লাসে শেষ করব, যদি সম্ভব না হয় প্রয়োজনে দুটো ক্লাস নেওয়া যেতে পারে। এরপরে আছে হাইপোথিসিস, হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস এবং হাইপোথিসিস টেস্টিং এর যে জটিলতার জায়গায় এখন প্রশ্নগুলো নিয়ে যাচ্ছে, আমি খুব জটিল করতাম না এই জায়গাটাকে, বরঞ্চ বেশ কিছু যে জায়গাগুলো মুখস্থ করে দিয়ে পার হয়ে যায় আমি বলতে একটু মুখস্থ করে নাও এই জায়গাগুলো। কিন্তু এই মুহূর্তে যখন ম্যাথমেটিক্যাল কিছু টার্মিনোলজি চলে আসছে, পি ভ্যালু চলে আসছে, আর ভ্যালু চলে আসছে, তাদের কিছু আবার পি এর কিছু ভ্যালু দেওয়া রয়েছে এবং সেটাকে একটা বোঝাবুঝির জায়গায় না নিয়ে গেলে উত্তরটা করা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, করার কোনো সম্ভাবনা নেই এমনটা দেখা যাচ্ছে। তখন এই জায়গাটাকে আমাদেরকে একটু ডিটেলিং করতে হবে। হাইপোথিসিস, হাইপোথিসিস টেস্টিং। এরপর আমাদেরকে যেখানে আমাদের রিসার্চের ফ্রেমটা করতে হয় বা রিসার্চের যে থিসিস, আমরা গোটা রিসার্চটাই তো এতক্ষণ ধরে করে এলাম, তো সেই গোটা রিসার্চটা যে করে এলাম এরপরে আমাদেরকে লিখতে হবে থিসিস, যেটাকে আমরা বলি রিসার্চ রিপোর্ট। তো আমরা যখন রিসার্চ রিপোর্ট লিখি যেমন তেমন করে লিখি না, ডায়েরি লেখার মতো রিসার্চ রিপোর্ট লেখা হয় না। রিসার্চ রিপোর্ট লিখবার জন্য কিছু ধরন আছে বা কিছু তার পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। থিসিসটা যে হয় তার একটা নির্দিষ্ট লেআউট আছে, সেই লেআউটটা আমাদেরকে জানতে হবে, সেটা আমরা এখানে জেনে নেব। বেশ, তারপর হচ্ছে এই যে ক্লাস 10, যেখানে আমরা দেখছি এটা আমার এখনো পর্যন্ত ফ্রেম করা শেষ ক্লাস,
যেখানে আমাদের রিসার্চ ফিলোসফি রয়েছে। রিসার্চ ফিলোসফি ব্যাপারটা কি? রিসার্চ ফিলোসফি ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে কিছু না কিছু দর্শন ঢুকে থাকে। দর্শন বলে আমরা যেমন আলাদা একটা সাবজেক্ট পাই, কিন্তু দর্শন যারা পড়েছো তারা অবশ্যই এই জায়গাটা সম্পর্কে স্বীকৃত হবে যে দর্শনকে সায়েন্স অফ অল সায়েন্সেস বলা হয়, অর্থাৎ সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান। এবং তুমি যে সাবজেক্টটি পড়তে যাও না কেন, সেটা অঙ্কই পড়ো, বাংলাই পড়ো, তার শেষটা গিয়ে দর্শনে মেলে। যে কারণে আমরা আমাদের ভারতের যে শেষ প্রথাগত ডিগ্রি, সেটা ডক্টর অফ ফিলোসফি, নট ডক্টর অফ বেঙ্গলি, ডক্টর অফ ফিলোসফি ইন বেঙ্গলি। তো যে কারণে সবটারই শেষে গিয়ে একটা দর্শনে গিয়ে মেলে। সব সাবজেক্ট, সব বোধের শেষটা হচ্ছে একটা দর্শন। তো অতএব আমাদের এই শেষটা একটা ফিলোসফিক্যাল দিক, যেটা রিসার্চেরই ফিলোসফিক্যাল দিক, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। হ্যাঁ, মাঝখানে যেটা বলতে ভুলে গেলাম যে থিসিসের সঙ্গেই একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে এথিক্স। এথিক্স মানে এটাও খুব ভালো করে বোঝার জায়গা যে সাধারণত আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীরা এথিক্যাল গন্ডগোল করার সাহসটা আমরা পাই না। মানে রিসার্চ করব, একটা 5 বছর ধরে কাজ করব, এখানে আমার জীবন মরণের খানিকটা প্রশ্ন জড়িয়ে রয়েছে, অনেকটা সময়ের প্রশ্ন জড়িয়ে রয়েছে, ফলে এখানে আমি এথিক্যাল গন্ডগোল করে বিষয়টাকে নষ্ট করতে চাইবো না। কিন্তু তবুও আমাদেরকে রিসার্চ এথিক্স পড়তে হয়, জানতে হয়। কিন্তু শেষে দেখা যায় যে যারা এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস গুলোকে বাঁধে, রুলস অ্যান্ড রেগুলেশনস গুলোকে তৈরি করে, এথিক্সটা শেষ পর্যন্ত তারাই গিয়ে ভেঙে বসে থাকে। যেমন এখনো পর্যন্ত রিসার্চে এথিক্যাল সমস্যার সবচেয়ে বড়, এখনো পর্যন্ত ভারতে খুব বিখ্যাত এথিক্যাল সমস্যার সঙ্গে জড়িত বা সবচেয়ে বিতর্কিত থিসিস কাজ জানো? জেনে থাকলে বলো না, লেখো। কারণ এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, রাজনৈতিক কথাবার্তা আমরা বলবো না, আমরা লিখবো। কোনো রাজনৈতিক কথাবার্তা আমরা মুখে বলবো না, উচ্চারণ না করে আমরা ফিসফিস করে লিখে দেব। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। তাহলে এবার হোয়াট ইজ রিসার্চ দিয়ে আমরা একটু এগোতে পারি। হ্যাঁ, এই যে চন্দন আচার্য লিখেছে, তোমরা চাইলে কমেন্টে দেখে নিতে পারো। চন্দন আচার্য খুবই ভালো ছেলে। চন্দন আচার্য হচ্ছে, হ্যাঁ, চন্দন আচার্য থেকে মনে পড়লো, চন্দন আচার্য হচ্ছে সেই ছেলেটি, যে ছেলেটি সে যে পাশ করেনি অথচ ফার্স্ট পেপারে 33 পেয়েছিল, এটি হচ্ছে সেই ছেলেটি। লোকজন বলছিল যে পাশ করেনি অথচ ফার্স্ট পেপারে 33 পাচ্ছে। ফার্স্ট পাস করেনি, কিন্তু এই ছেলেটি 33 পেয়েছিল। যাই হোক, চলো, মানে 33 পেয়েছিল বলতে 33টা ঠিক করেছিল, 33 নাম্বার পাইনি। ছি ছি। যাই হোক, চলো এগোনো যাক। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা অসুবিধা থাকলে একটু লিখে দাও বা বলো। সিলেবাস বুঝতে কারোর কোনো অসুবিধা? রীতা, কোনো অসুবিধা? না দাদা, ঠিক আছে। বেশ, তোমরা ঘুমিয়ে গেলে অগত্যা আমাকেই জাগিয়ে জাগিয়ে জিজ্ঞেস করতে হয়। চলো, এবার হচ্ছে হোয়াট ইজ রিসার্চ। রিসার্চ কিছুই না, একটা ক্রিয়েটিভ প্রক্রিয়া। কি করার? নলেজকে স্টক করার। নলেজ স্টক করার একটা ক্রিয়েটিভ সিস্টেমেটিক প্রক্রিয়া। যদি আমরা এই সংজ্ঞাটাকে ইলাবোরেট করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে বলা হচ্ছে যে রিসার্চ
একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ। রিসার্চ অবশ্যই একটা বৈজ্ঞানিক পন্থা। কিসের পন্থা? একটা প্রশ্নের বা একটা ফাইন্ডিংস আমার কিছু খোঁজার থাকলে সেই খোঁজা একটা প্রশ্ন হতে পারে সেটা, অথবা যে কোনো রকম সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ এই যে আমার খোঁজা একটা প্রশ্নের উত্তর বা একটা সমস্যা, সেই সমস্যার সমাধান বা আমার খোঁজা সেই প্রশ্নের উত্তরের কাছে পৌঁছানোর জন্য ডেটা কালেকশন, সেগুলোকে গোছানো, অর্গানাইজ করা এবং সেই ডেটাকে অ্যানালিসিস করা ইত্যাদি কিছু সিস্টেমেটিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই উত্তরে গিয়ে পৌঁছাই। এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি রিসার্চ। অর্থাৎ আমার মনে একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের একটা উত্তর রয়েছে যেটা কোথাও না কোথাও চাপা পড়ে আছে, বা সেটা লুকিয়ে আছে যেটাকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কিন্তু সত্য তো লুকানো থাকে না। অতএব সত্যকে আমি যখন সন্ধান করতে নেমেছি, এটা আমার মনে যখন এই প্রশ্নটা জেগেছে, তখন আমি এই প্রশ্নটাকে কেন্দ্র করে বেশ কিছু ডেটা কালেক্ট করব। ঠিক আছে, বেশ কিছু আশপাশ থেকে ডেটা কালেক্ট করব। সেই সমস্ত ডেটাগুলোকে বিশ্লেষণ করতে করতে একটা সময় এসে এই যে সত্যটাকে আমি খুঁজে বার করব। এই যে এখান থেকে এখান পর্যন্ত যাওয়ার, অর্থাৎ একটা কোয়েশ্চেন মার্ক থেকে তার উত্তরে পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়াটা, এটা যেন সিস্টেমেটিক হয়, এটা যেন সায়েন্টিফিক হয় এবং অবশ্যই অবজেক্টিভ হয়। এই যে এত বড় একটা প্রক্রিয়া দিয়ে গেলাম আমি, এটা আলটিমেটলি কি করে? আলটিমেটলি একটা সত্যের উন্মোচন করতে পারে, অথবা ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও, কোনো কিছু বিষয়ে ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও ইউজফুল হতে পারে সেটা। বেশ, এটা হলো রিসার্চের ডেফিনেশন, খুব সহজ করে। বেশ, আমরা যদি এই জায়গাটাকে দেখি যে রিসার্চের শব্দটা কোথা থেকে এসছে, বা এই রিসার্চ শব্দটা এলো কোত্থেকে, তাহলে আমরা দেখতে পাবো রি এবং সার্চ, অর্থাৎ পুনরায় খোঁজা। খেয়াল করো, রি মানে আবার করা, বা আমরা বলি রিচার্জ করা, তাই না? তো রিচার্জ মানে কি? পুনরায় চার্জ করা বা টাকা দেওয়া, বা যাই হোক না কেন, সে আমরা রিচার্জ করলাম আবার করে পরের মাসে। তাহলে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে রিসার্চ সবসময়ই নতুন কাজ হতে হবে জরুরি নয়, নতুনই হতে হবে জরুরি নয়। আমরা পুরনো কোনো খোঁজের উপরেও আবার করে খোঁজ চালাতে পারি, বা আগে হয়ে গেছে এরকম কোনো খোঁজের উপরেও আবার করে খোঁজ করতে পারি। এই শব্দটা আসছে কোথা থেকে? এই শব্দটা আসছে মিডিল ফ্রেঞ্চ রিকার্সি বলে একটা শব্দ আছে, সেখান থেকে। তো আবার এই যে শব্দটা, এও আসছে আবার রিসার্চিয়ার বলে ওল্ড ফ্রেঞ্চ থেকে। অর্থাৎ ওল্ড ফ্রেঞ্চ রিসার্চিয়ার থেকে রিকার্সি, রিকার্সি থেকে রিসার্চ। যত চেঞ্জই হোক না কেন, এর মূলগত যে ধারণা বা এর যে মূলগত অর্থ, সেটা হচ্ছে টু গো অ্যাবাউট সিকিং, কিছু খুঁজতে যাওয়া। ঠিক আছে, যখন এই শব্দটাকে আমরা প্রাচীন বা মধ্য ফ্রেঞ্চে পাচ্ছি, তখনও কিন্তু এর বিভাজনটা রি প্লাস থার্চিয়ার এইভাবেই হচ্ছে। ঠিক আছে, এবং এটা প্রথম লিখিতভাবে পাওয়া যায় 1957-তে, 1577-এ। ঠিক আছে, এটার আর্লিয়েস্ট রেকর্ড এই শব্দটার পাওয়া যায়। বেশ, যদিও এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, তবু ভূমিকা করতে গিয়ে বলতে হয়। আমাদের কাছে এবার যেটা আসছে সেটা হচ্ছে যে রিসার্চের অবজেক্টিভস, উদ্দেশ্য। রিসার্চের উদ্দেশ্য কি? রিসার্চের উদ্দেশ্য হচ্ছে যে কিছু সত্য যেটা হিডেন রয়েছে, কিছু সত্য যেটা হিডেন রয়েছে সেটাকে ডিসক্লোজ করা, কিছু ঘটনা যেগুলোর সম্পর্কে আমরা ফ্যামিলিয়ার নই, যেগুলোর সম্পর্কে আমরা পরিচিত নই, সেগুলোর সম্পর্কে পরিচিত হওয়া,
কোনো কিছু বিষয়ের ক্যারেক্টারিস্টিক্স সেটাকে সুন্দরভাবে পোর্ট্রে করতে পারা, অর্থাৎ কোনো বিষয়কে নিয়ে তুমি প্রচুর ঘেটেছো, প্রচুর দেখেছো, সে বিষয়টা নিয়ে প্রচুর পড়াশুনো করেছো, সেটার মতো মানে তোমার মতো সেই বিষয়টা সম্পর্কে চরিত্র কে জানে, সেই বিষয়টার চরিত্র তোমার মতো কে জানে। ফলত তুমি যখন 4 বছর 5 বছর বা তারও বেশি একটা বিষয় নিয়ে কাজ করছো, তাহলে সেই বিষয়টার চরিত্র তোমার থেকে ভালো কেউ জানবে না। সেটাও আমরা অ্যাকুরেটলি পোর্ট্রে করতে পারি। আচ্ছা, আমাদের প্রত্যেক দিনের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি। আমরা নতুন কিছু প্রসিডিওর সেগুলোকে কনস্ট্রাক্ট করতে পারি। নতুন প্রসিডিওর বলতে যেমন ধরা যাক যে নিউটন গাছ থেকে আপেল পড়তে দেখে এটা সূত্রই আবিষ্কার করে ফেললেন। আমরা সেটাকে মাধ্যাকর্ষণের সূত্র বলে চিনি। এই কাজটা গবেষণার কাজ। আইজ্যাক নিউটনের এবং আমার মধ্যে এই তফাৎটাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমার বাগানে আপেলের গাছ নেই ঠিক কথা, কিন্তু আমার ছাদ থেকে ঢিল পড়েছে বা কিছু ফেলে দিলে ছাদ থেকে নিচে পড়ে গেছে। ঠিক একইভাবে আইজ্যাক নিউটনেরও নিচে বসেছিলেন এবং গাছ থেকে আপেল পড়তে দেখে তার মনে যে প্রশ্নটা জেগেছিল, অর্থাৎ এখানে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় কোয়ালিটি অফ কোয়েশ্চেন। তোমার মনে কিরকম কোয়েশ্চেন উৎপন্ন হয়, কিরকম প্রশ্ন উৎপন্ন হয়, তার উপরে নির্ভর করে তুমি কত ভালো গবেষক, তোমার কি কি ডিগ্রি আছে ইত্যাদি কিচ্ছু যায় আসে না, যদি তোমার মনে প্রশ্নগুলো ঠিকঠাক বা কোয়ালিটির প্রশ্ন তোমার মনে তৈরি হয়। তো যাই হোক, এই যে আমি যে জায়গাটা বললাম যে আইজ্যাক নিউটন এই জায়গায় গবেষণা করলেন এবং তারপরে একটা নতুন প্রসিডিওর, অর্থাৎ এই যে আকাশ থেকে জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছে, এটাকে উনি একটা নিয়মে বেঁধে দিলেন। মানে উনি নিয়মে বাঁধেননি, নিয়মটা প্রকৃতির, সেই প্রকৃতির নিয়মকে তিনি ব্যাখ্যা করলেন, মানুষের সামনে নিয়ে এলেন। যেটা এতদিন আমাদের চোখের আড়ালে ছিল সেটাকে তিনি ব্যাখ্যা করলেন। একইভাবে আমরা ঠিক যেমন গতিসূত্রের কথা পাই, এরকম নানা রকম সূত্র আমরা পাই। এইগুলো নতুন নতুন প্রসিডিওর। এই প্রসিডিওরগুলো এসছে গবেষণার মাধ্যমে। তাহলে কনস্ট্রাক্ট আর ক্রিয়েট নিউ প্রসিডিওর, গবেষণার মাধ্যমে নতুন প্রসিডিওরও তৈরি করা সম্ভব। আরেকটা হচ্ছে জেনারেট নিউ নলেজ, নতুন নলেজ উৎপন্ন করা। নতুন নলেজ উৎপন্ন করা অর্থে ধরা যাক যে করোনার ওষুধ টষুধ কিছু ছিল না। আমাদের ডাক্তাররা যে সময় করোনা শুরু হচ্ছিল সে সময় আমাদের ডাক্তাররা প্রচুর বিভ্রান্ত ছিলেন এই জায়গাটাকে নিয়ে যে এরপর কি, মানে আমাদের কাছে ওষুধপত্র কিছুই তো নেই, মানে আমরা কিছুই জানিই না, রোগটাকেই চিনি না, আমরা কি ট্রিটমেন্ট করবো, তাই না? তো তারপর যে গবেষণা শুরু হলো, তারপর সেই করোনাকে দেখা গেল এবং আস্তে আস্তে সেটার প্রতিষেধক আমরা আবিষ্কার করে ফেললাম। কতদিন সময় লেগেছিল? খুব বেশি দিন কি? একটা নতুন আবিষ্কার হতে খুব বেশি দিন সময় লেগেছিল কি? এখন সেই করোনার যে ভ্যাকসিন সেটা কতটা কি কাজ করে ইত্যাদি অনেক পরের কথা, অনেক তর্ক রয়েছে, অনেক রাজনৈতিক মতামতের মধ্যে জড়িয়ে রয়েছে। আমি সেদিকে না গিয়েই আমি বলছি যে এটাও তো একটা নতুন নলেজ, যে এই যে নতুন একটা জীবাণু দেখা গেছে তাকে ধ্বংস করবার উপায় কি, এটাও তো একটা নতুন নলেজ। এটাও কোথা থেকে জেনারেট হলো? একটা রিসার্চের মাধ্যমেই জেনারেট হলো। একই সঙ্গে এই রিসার্চের মাধ্যমে একটা সমস্যাকেও সমাধান করা গেল। তাহলে এখান থেকে নতুন নলেজও জেনারেট হচ্ছে। বেশ, এটা গেল রিসার্চের উদ্দেশ্য। এবার হচ্ছে যে একটা আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে রিসার্চের মোটিভেশন। এই যে 5 বছর বা 3 বছর যাই হোক না কেন, 3 বছর 5 বছর ধরে চলা একটা প্রক্রিয়া আমি কেন করব? সবসময় যে 3 বছর বা 5 বছরই জরুরি নয়। আমরা ডিগ্রি লোভী মানুষ, আমাদের 3 বছর বা 5 বছর। সকলে ডিগ্রির লোভে রিসার্চ করেন না বা রিসার্চ করতে পিএইচডি করেন না। ব্যাপারটা একই রকম। আমরা যারা
পিএইচডি করছি, আমরা কেউ ওডিবিএল লিখবো কিনা সন্দেহ। তবে না, সকলে ডিগ্রি লোভী নয়। আমি খুব রিসেন্ট একটা সাবমিশন দেখলাম, হ্যাঁ, যেখানে একজন মানে আমাদের কাকুর বয়সী হবেন, অ্যাপ্রক্স ওনার চাকরি জীবনের শেষ, উনি একটি স্কুলে পড়ান। তো তিনি একটি গবেষণা করেছেন ব্যোমকেশ বক্সীর উপর, অর্থাৎ শরদিন্দুর আমাদের ইউনিভার্সিটিতে। তো সেই কাজটি যথেষ্ট গুরুত্ব দিয়ে তিনি করেছেন এবং তার জীবনে আর কিচ্ছু পাওয়ার নেই, তিনি কাজটি করেইছেন নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। এই যে এটাও রয়েছে ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন, হয় প্রথমটা নয় দ্বিতীয়টা। মোটিভেশনের কারণ হয় প্রথমটা নয় দ্বিতীয়টা। হতে পারে তুমি একটা রিসার্চের ডিগ্রির লোভে করছো, আদারওয়াইজ যদি জিআরএফ থাকে সেক্ষেত্রে জিআরএফ এর প্রয়োজনে করতে পারো, অথবা ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য করতে পারো। ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কি? ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবে। যে ধরা যাক আমরা যে সমস্ত মুনি ঋষিদের কথা পাই, জঙ্গলে থেকে সাধনা করতেন, তারা কিসের লোভে সেই সাধনা বলতে তারাও টাইপ অফ পড়াশোনাই করতেন, বা যে কোনো একটা মেডিটেশন বা কিছুর সঙ্গে যুক্ত ছিলেন, তো সেটা কিসের জন্য করতেন? না, কোনো তাদের কিছুই পাবার ছিল না। যদি পাবার থাকতো তাহলে তারা জঙ্গলে গিয়ে বসবাস করতেন না, বা কোনো কিছু পাবার জন্য যদি করতেন তাহলে জঙ্গলে গিয়ে বসবাস করতেন না। সুন্দর স্ত্রী পুত্র নিয়ে সংসারে বাস করতে পারতেন, এবং তাদের যা বুদ্ধি, তাদের যে বৌদ্ধিক লেভেল, যে আইকিউ, ধরা যাক না যে আমরা আনন্দবর্ধনের কথা বলতে পারি বা আমরা অভিনব গুপ্তের কথা বলতে পারি, এরা যে এই বয়সে পড়াশুনো করেছিলেন, অনেককে আমরা দেখতে পাই যারা বহু দীর্ঘ বয়স পর্যন্ত, এখনো দীর্ঘ বয়স হয়ে গেছে তবু তারা পড়াশুনো করছেন। এই যে যারা পড়াশুনো করছেন, এরা কিসের লোভে করছেন? এরা কিছুর জন্য করছেন না, একটা বৌদ্ধিক স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য করছেন। ঠিক যেমন হিমালয় অভিযাত্রীরা জীবনটাকে মাটিতে ছেড়ে দিয়েই পর্বতে উঠতে শুরু করেন। ফিরে আসবার চান্সটা খুব অল্প জেনেও তারা যান। তো কেন? ওটাতেই তাদের স্যাটিসফ্যাকশন। আমরা লোভী মানুষজন, আমরা বুঝবো না এই সমস্ত। যাই হোক, ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন হলো। আর একটা হচ্ছে যে একটা মানসিক বা আমাদের একটা কি বলবো, একটা মনোগত ইচ্ছে থাকে যে আমাদের সোশ্যাল স্ট্যাটাসটা একটু উন্নত হোক, যেখানে আছি সেখান থেকে আমাদের অবস্থানটা একটু উন্নত হোক। সেটা হতে পারে, তাহলে ডিজায়ার টু এনহ্যান্স সোশ্যাল স্ট্যাটাস, এটা একটা হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে সলভিং আনসলভড প্রবলেম। এমন কিছু প্রবলেম রয়ে গেছে যেগুলো আনসলভড আছে, এখনো পর্যন্ত কেউ সমাধান করেনি, তোমার মনে হলো হামকারেঙ্গে বলে নেমে পড়লে। অতএব এই যে চ্যালেঞ্জটা তুমি নিলে, এটাও টাইপ অফ একটা বৌদ্ধিক চ্যালেঞ্জ নেওয়াই, একটা চ্যালেঞ্জকে সামনা করার, একটা প্রবলেম যেটা কখনো এখনো পর্যন্ত সলভ হয়নি, আমি সেই চ্যালেঞ্জকে সমাধান করব, বা সেই প্রবলেমকে আমি সমাধান করব। এই যে চিন্তা ভাবনা, এটা বেশ। সার্ভিস টু সোসাইটি। সমস্ত গবেষণায় ডিগ্রি বা এই সমস্ত লোভে নয়। যেমন করোনার টিকা নিয়ে যারা আবিষ্কার করছিলেন, তারা কি জানতেন না যে সমস্ত বিজ্ঞানীরা কাজ করছিলেন যে এটা যথেষ্ট প্রাণঘাতী একটা সমস্যা, সেখানে কাজ করা বা সেখানে নানা রকম চ্যালেঞ্জেস রয়েছে, তবু তারা সমাজের জন্য কিছু করবেন বলে। ইনফ্যাক্ট তোমরা অনেকেই যারা টিকাটা প্রথম, মানে এখানে সময় খুব কম ছিল, ইঁদুরের উপর বাঁদরের উপর টেস্ট করবার মতো এই সমস্ত আগে টেস্ট করা হয় কোনো ওষুধ তৈরি হলে, তো সেই সময়টা আমাদের হাতে কম ছিল, তো যে কারণে ডাইরেক্ট বোধহয় হিউম্যান পার্টিসিপেন্ট নিয়ে কাজ হয়েছে, বা সরাসরি হিউম্যান টেস্ট হয়েছে। তাহলে সেক্ষেত্রে যারা এখানে এই গবেষণাটাতে পার্টিসিপেন্ট হয়েছিলেন, তাদের ব্যাপারটা ভাবো তো। মানে যে ওষুধটা, সেটাতে আমি বাঁচবো কিনা তার কোনো ঠিক নেই, আর তারপরে হচ্ছে রোগ নেই মানুষটার শরীরে, সেই মানুষটার শরীরে করোনার ভাইরাস ইনজেক্ট করে, তার করোনা বাঁধিয়ে তার উপর তাকে ওষুধ দিয়ে, যেটা এখনো পর্যন্ত টেস্টেড নয়, যেটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়,
সেই ওষুধটা দেওয়া হচ্ছে, তাহলে তার জীবনে রিস্কের কথা ভাবো। তিনি রীতিমতো বন্ডে সাইন করে তারপরে এই কাজে নামেন। বেশ, তো গবেষকদের একটা ব্যাপার রয়েছে, যেটা কি আমরা বলছি যে তারাও সমাজকে কিছু সার্ভিস দিতে চাইছেন বলে তারা করছেন। রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমাদেরকে একটু বুঝতে যেতে হবে। প্রথম কথা হচ্ছে অবজেক্টিভিটি। আমি অবজেক্টিভিটি আগে বোঝাতে গিয়ে আমি একবার বলেছিলাম যে আমাদেরকে যে ছোট প্রশ্নের উত্তর দিতে হয়, 1 নাম্বার বা 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হয়, বা নেটের প্রশ্নের উত্তর দিতে হয়, সেটাকে আমরা অবজেক্টিভ প্রশ্ন বলি। এবং যেটা হচ্ছে আমাদেরকে ওই যে 10 নাম্বারের বা 15 নাম্বারের লিখতে হয়, সেগুলোকে আমরা সাবজেক্টিভ উত্তর বলি। এক ছাত্রী আমাকে ফোন করেছিল, তাহলে দাদা সাবজেক্টিভিটি যদি বড় প্রশ্ন হয়ে থাকে এবং ছোট প্রশ্ন যদি অবজেক্টিভিটি হয়ে থাকে, তাহলে 4 নাম্বারের যেগুলো লিখে ওগুলোকে কি বলে? মানে বিপদ করেছে। অবজেক্টিভ বিষয়টাকে একটু বুঝতে হবে যে অবজেক্টিভ বা অবজেক্টিভিটি, আমাদেরকে যে অবজেক্টিভ টাইপস লিখতে দেওয়া হয়, সেই অবজেক্টিভ টাইপসের ব্যাপারটা একটু আমরা যদি বুঝে নিই, তাহলে ছোট প্রশ্ন বড় প্রশ্নের ব্যাপারগুলো আসবে না। অবজেক্টিভিটি মানে হচ্ছে নৈর্ব্যক্তিক। যেখানে অমুকের জামার রং কি ছিল? অমুকের জামার রং ছিল লাল। এখানে তোমার ইন্টারপ্রিটেশন কোনো কাজ করবে না। অর্থাৎ তোমার মনে হলো যে আমার মনে হচ্ছে যে ওনার জামার রং কালো ছিল, তোমার মনে হওয়াটা এখানে যায় আসে না। লেখক কি লিখেছেন? লাল লিখেছেন না কালো লিখেছেন? লেখক যদি কালো লিখে থাকেন তাহলে কালো, লেখক যদি লাল লিখে থাকেন তাহলে অমুকের জামার রং লালই ছিল। ঠিক আছে? এখানে আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনার জায়গাটা নেই। যা আমাকে টেক্সট বলছে, যা আমাকে থিওরি বলছে, আমাকে সেই মতো কাজ করতে হবে। এটাকে আমরা বাংলায় বলি, আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলোকে আমরা বলতাম নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ যেখানে ব্যক্তির ভালো লাগা, মন্দ লাগা, বিচার ইত্যাদি ব্যাপারগুলো অনেকটা কম। গবেষণার মধ্যে যদি অবজেক্টিভিটি না থাকে, অবজেক্টিভিটির বদলে উল্টো পিঠে যেটা থাকতে পারে সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি কেমন? মানে ধরা যাক আমি রানীকে বললাম যে, রানীকে হয়তো আমি কোনো একটা গবেষণার খাতিরে আমি জিজ্ঞেস করলাম যে তুই দিনে কত জল খাস? বলে আমি 5 লিটার জল খাই। আমার ধরো গবেষণার টপিক হচ্ছে যে আসানসোলের মানুষের জল খাবার প্যাটার্ন। এটাও আমার গবেষণার বিষয় হতে পারে, কারণ আসানসোল পশ্চিমবঙ্গের অন্যতম দূষিত অঞ্চল, ভারতের ইনফ্যাক্ট খুব সম্ভবত দ্বিতীয় দূষিততম অঞ্চল। তো সেক্ষেত্রে আসানসোলের মানুষের জীবনযাত্রা একটু অন্যরকম হয়। সেক্ষেত্রে আমার এটা গবেষণার টপিক হতেই পারে যে আসানসোলের মানুষের জল খাওয়ার প্যাটার্ন। আমি রানীর কাছ থেকে ডেটা নিলাম যে রানী তুই কত লিটার জল খাস দিনে? তো রানী আমাকে হয়তো বললো যে আমি 5 লিটার জল খাই। আমি সেখানে নিজের ইন্টারপ্রিটেশনে আমার মনে হয় যে আমি এরকম ভাবে ভাবলাম যে গবেষণায় রিপোর্ট করতে গিয়ে যে না, রানী 5 লিটার করে জল খেয়ে নিচ্ছে, এ তো মোটেই ভালো কাজ করছে না রানী, বরং রানীকে আমি 3 লিটার করে জল খাওয়াই। অতএব গবেষণার আমি যেখানে কাজ করছি সেখানে আমার মনে হওয়ার চক্করে আমি 3 বসিয়ে দিলাম। রানী আমাকে 5 বলল, আমার মনে হলো যে না, রানীর তো ঠিক করছে না, 5 লিটার জল খেয়ে এত জল নষ্ট করে দিচ্ছে, আমি এটাকে 3 লিটার করে দিলাম। এখানে কি হলো? আমার সাবজেক্টিভ মতামত ঢুকে গেল। আমি রানীর ডেটাটাকে এখানে না বসিয়ে আমি সাবজেক্টিভিটি ঢুকিয়ে দিলাম, তাই না? আমার মনে হওয়া, আমার কি মনে হলো জল নষ্ট হচ্ছে, আমি সেই মনে হওয়ার ভিত্তিতে ওটাকে ডেটাটাকে কমিয়ে 5 করে দিলাম। তাতে কি রানীর জল খাওয়ার পরিমাণ কমে গেল? কমলো না তো, আমার ডেটাটা গন্ডগোল হয়ে গেল। তো এই ধরনের সাবজেক্টিভিটি রিসার্চের মধ্যে কাম্য নয়। সাবজেক্টিভিটি যেখানে ব্যক্তির চিন্তা ভাবনা,
বা চিন্তা ভাবনার থেকেও বড় কথা মতামত এসে ঢুকে পড়ে, সেই বিষয়গুলোর থেকে গবেষণাকে দূরে রাখাই ভালো। বেশ, তারপর হচ্ছে রিলায়েবিলিটি। এই রিলায়েবিলিটি হেবি মজার জিনিস। রিলায়েবিলিটির ব্যাপারটা কিরকম? ধরা যাক যে তুমি প্রত্যেকদিন পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকদিন তুমি টেস্ট সিরিজ পেয়েছো এবং প্রত্যেকদিন পরীক্ষা দিচ্ছ। তো তোমার পরীক্ষা দেওয়ার, তুমি যখন পরীক্ষা দিচ্ছ তখন তুমি প্রথম পরীক্ষা দিলে তুমি পেলে 60% নাম্বার। তারপরের দিন পরীক্ষা দিলে তুমি পেলে 30%। তারপরের দিন পরীক্ষা দিলে সেদিনকে পেলে 75%। দেখো, এটা দিয়ে তুমি কোথাও বলতে পারবে না যে তুমি দারুণ তৈরি পরীক্ষাটার জন্য। এই ডেটাটা দিয়ে বলা যাবে না। মানে কখনো 60% পাও, কখনো 30% পাও, কখনো 75% পাও, মানে যা খুশি তাই নাকি? এটা দিয়ে তুমি তৈরি এটা বোঝা যাবে না। যেদিন মানে বরং এটা দিয়ে এটা বোঝা যায় যে তুমি যেদিন 75% পেয়ে গেছো সেদিনকে তোমার দিন ভালো ছিল বা প্রশ্নটা সহজ ছিল। ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। আমরা এটাকে রিলায়েবল বা কনসিস্টেন্ট বলতে পারি না। কনসিস্টেন্সি বা রিলায়েবিলিটি এই শব্দ দুটো খুব পাশাপাশি বা খুব পরিপূরক শব্দ। ঠিক আছে? দুটো শব্দ এনটিএ কিন্তু ইন্টারচেঞ্জ করে ব্যবহার করে, কনসিস্টেন্সি এবং রিলায়েবিলিটি। এই রিলায়েবিলিটির ব্যাপারটা কি তাহলে? তুমি পরীক্ষা দিচ্ছ, তাহলে কি প্রত্যেকদিন একই নাম্বার পেতে হবে না? একইও নাম্বার পেতে হবে না। তুমি প্রথম দিন পরীক্ষা দিলে তুমি 60% পেলে, তুমি দ্বিতীয় দিন যখন পরীক্ষা দিলে তখন তুমি হয়তো 58% পেলে, তারপরের দিন পরীক্ষা দিলে সেদিনকে তুমি 62% পেলে। ঠিক আছে? তাহলে এই যে দেখো 2% কম 2% বেশি, এটা চলে, এটা নিয়ে সমস্যা নেই। তোমাকে এই জায়গাটা বুঝতে হবে তুমি মোটামুটি 60%-এর আশেপাশে রান করছো, মোটামুটি ভাবে 60%-এর আশেপাশে রান করছো, তাহলে তোমার এটা রিলায়েবল। তোমাকে বিশ্বাস করা যায় যে হ্যাঁ, তুমি পরীক্ষার সময় গিয়ে 60% না পেয়ে এসো, অন্ততপক্ষে 57% তো তোমার কাছ থেকে আশা করতেই পারি। যে লোকটা বরাবর 60%, 58%, 62%, 63%, 57% এরকম নাম্বার পেয়ে আসছে, সেই লোকটার কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি যে সেই লোকটা পরীক্ষার হলে গিয়ে অন্ততপক্ষে 57% করে আসবে। এটা কিসের ভরসায় আমরা বলতে পারি? তার রিলায়েবিলিটির ভরসায় বা তার কনসিস্টেন্সির ভরসায়। তাহলে সবসময় একই হতে হবে জরুরি নেই, বিষয়টাকে কাছে পিঠে হতে হবে, তবে আমরা সেটাকে রিলায়েবল বলব। এবার আসি যে এখানে ভ্যালিডিটির জায়গায়। ভ্যালিডিটি কি বলছে? ভ্যালিডিটি বলছে যে অ্যাকুরেসির কথা। অ্যাকুরেসি বলতে ধরা যাক যে আমি একটা দরজাকে মাপলাম। ঠিক আছে? দরজাকে মাপলাম, আমাকে হয়তো বলা হলো যে একটু দরজাটা আপনি মেপে আসুন। তো আমি দরজাটা মাপলাম, দরজাটা মেপে আমি মিস্ত্রিকে বললাম 5 ফুট আছে, 5 ফুট আছে। ঠিক আছে? এবার মিস্ত্রি যখন মাপতে গেল সেটা বেরোলো 6.5 ফুট। মিস্ত্রি যখন মাপতে গেল তার পোক্ত হাত বা তার অভ্যস্ত হাত থেকে মেপে উনি বললেন 6.5 ফুট। তাহলে এই যে আমার মাপা এবং তার মাপা দুটোর মধ্যে একটা তফাৎ এলো। এর মধ্যে এই দুটো মাপ যে আমরা পেলাম, এই দুটো মাপের মধ্যে যেটা দরজার সঠিক মাপ বা দরজার যে সঠিক পরিমাণ তার কাছাকাছি, যত বেশি কাছাকাছি যাবে সেই মাপটাকে আমরা তত অ্যাকুরেসির দিক থেকে তত সঠিক বলতে পারি। ঠিক আছে? ধরা যাক দরজাটা সত্যি 6.5 ফুটের, তাহলে মিস্ত্রির মাপটা ঠিক আছে, অ্যাকুরেট আছে। বা দরজাটা হয়তো 6 ফুট 8 ইঞ্চি, মিস্ত্রি বলেছে 6 ফুট 5 ইঞ্চি, অন্তত আমার থেকে বেশি অ্যাকুরেসি আছে মিস্ত্রির, এটা বুঝতে হবে। ঠিক আছে? ফলত আমার যেটা বাস্তবে কোনো কিছুর, অর্থাৎ রিয়েল লাইফে কোনো কিছু যতটা বড় বা তার মাপ যতটা, আমার বক্তব্যটা বা আমার মাপাটা তার কত কাছাকাছি যাচ্ছে বা আমি কতটা ঠিকঠাক বলছি, কতটা ঠিকঠাক কাজ করছি,
আমার দেওয়া মাপটা কতটা ঠিকঠাক, কতটা রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে, রিয়েল লাইফ সিচুয়েশনে ম্যাচ করে, এটা হচ্ছে অ্যাকুরেসি। বোঝা গেছে? আমি আরেকবার এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরা যাক এই যে এইদিকে লাল রঙের একটা টিকিট ঝুলছে দেখতে পাচ্ছ আমার পিপিটিটা, ধরো এটা একটা ঘরের দরজা, ঠিক আছে? আমি এই দরজাটাকে মেপে এলাম, আমি বললাম এটা 5 ফুট আছে। ঠিক যেমন ভাবে হযবরল পড়েছো নিশ্চয়ই, তো হযবরলতে দেখেছো ওই হাতা 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি, সবই 26 ইঞ্চি, পরে দেখা গেল ওর ফিতেটাই 26 ইঞ্চি, ওটা তো আর কোনো মাপ টাপ দেখা যাচ্ছে না। এরকম যদি হয় তা সবই 26 ইঞ্চি দাঁড়াবে। তা আমার ধরা যাক যে আমার ফিতেটাই এরকম, আমি এটাকে মেপে দিয়ে চলে এলাম, এটা 5 ফুট বেরোলো, ঠিক আছে? বেশ, একজন মিস্ত্রিকে আমি বললাম যে দরজাটা 5 ফুট আছে, মিস্ত্রি গিয়ে মাপলেন, বললেন দূর মশাই কি মাপলেন, দরজাটা 6.5 ফুট আছে। একজন গবেষককে ডাকা হলো, গবেষক এটাকে মাপলেন, মানে রীতিমতো এবার সেই লেজার স্কেল টেজার স্কেল দিয়ে উনি মাপলেন, বললো বি এক্সাক্ট এটা আছে 6.56 ইঞ্চি, মানে 6 ফুট 0.56 ইঞ্চি এরকম আর কি হিসাব উনি বললেন, ঠিক আছে? তাহলে খেয়াল করো যে গবেষক একদম ডিটেল মাপটা দিয়ে দিলেন, অ্যাকুরেট কার কতটা, আমারটা না মিস্ত্রিরটা? এই যে রিয়েল লাইফ মাপটা আছে 6.56, সেখানের জায়গায় মিস্ত্রি বলেছিল 6.5, তাহলে মিস্ত্রি অন্তত আমার থেকে অনেক এগিয়ে অ্যাকুরেসির দিক থেকে, আমারটা ধারে কাছেও যাচ্ছে না। বোঝা গেছে? এক্সাক্ট এই জিনিসটাই হচ্ছে আমরা মেজারমেন্ট ভ্যালিডিটিতে লাগাই। আমি এই উদাহরণটা যেটা বললাম ভ্যালিডিটির উদাহরণ হিসেবে, সেটাই মেজারমেন্ট ভ্যালিডিটিরও সংজ্ঞাটা এরকম। তোমাদের যেটা এবার প্রশ্নে ছিল, কালকেই আমি যে প্রশ্নটা দেখালাম অপশন হিসেবে মেজারমেন্ট ভ্যালিডিটি পাওয়া গেল, সংজ্ঞাটা আসলে এই কথাই বলতে চাইছে। আমরা যে মাপটা পাচ্ছি সেটা রিয়েল লাইফে যদি ম্যাচ করে তাহলে সেটাকে অবশ্যই মেজারমেন্ট ভ্যালিডিটি এর একটা বিভাজন, কিন্তু তাহলেও সংজ্ঞাটা ভ্যালিডিটির সংজ্ঞাটা এরকম। এই ভ্যালিডিটিতে আমরা দেখি যে আমরা কোনো কাজ করলে সেটাকে কত ঠিকঠাক কাজ করতে পারছি। আমি যদি মাপ করছি তাহলে সেই মাপটা আমার কত ঠিকঠাক, কতটা অ্যাকুরেট, আমরা বলি অ্যাকুরেট। আমি যদি জল মাপছি তাহলে আমার মাপটা কতটা অ্যাকুরেট আছে। বা আমি একটা মানুষের ছবি আঁকছি, ঠিক আছে? আমি একটা মানুষের ছবি আঁকছি, আমি একটা মানুষের ছবি আঁকলাম, ধরো আমি নেতাজির ছবি আঁকলাম, ঠিক আছে? এখন নেতাজির ছবিটা আমি আঁকলাম, কেউ একজন দেখে এটা বললো হ্যাঁ দেখে বেশ নেতাজির মতো মনে হচ্ছে, তাহলে এটা নেতাজির যে ছবি পাওয়া যায় সেই ছবির সঙ্গে বেশ অনেকটা অ্যাকুরেট বলেই তার মনে হচ্ছে। আবার আমি কাউকে দেখাতে গেলাম যে আমি একটা নেতাজির ছবি এঁকেছি, সে বললো এটা নেতাজি, আচ্ছা পাশে লিখে দিলে একটু চিনতে সুবিধা হতো, এমনিতেই ভালোই এঁকেছিস অসুবিধা নেই, পাশে যদি লিখে দিতিস ওটা নেতাজি তাহলে দেখতে বুঝতে সুবিধা হতো আর কি। তো এমনটাও হয়। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ও কেন আমাকে এই কথাটা শুনিয়ে গেল, তার কারণ নেতাজির মুখের কাছাকাছি একটুও যায়নি আমার ছবিটা, যদি যেত তাহলে ওটা বলতো। নেতাজির যে ছবি পাওয়া যায় তার যত বেশি অ্যাকুরেট হবে মানুষ তত বাহবা দেবে যে হ্যাঁ এটা নেতাজির মতো লাগছে, এটা হচ্ছে অ্যাকুরেসি, আসলের সঙ্গে কত কাছাকাছি। ক্লিয়ার প্রত্যেকের? ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি একটু ঝটপট। কারোর কোনো সমস্যা থাকলে একটু ঝটপট বলো। আচ্ছা, দাদা একটা জায়গায় একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। নিশ্চয়ই বলো। উম, বলছি এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো যে আছে অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, এগুলো এই যে ভ্যালিডিটি তুমি যেটা বললে এটার সাথে আমরা যে রিসার্চ করব বা রিসার্চ যে ব্যাপারটা, যে বিষয়টা, সেই বিষয়টার সাথে বাস্তবিক কি রকম কানেকশন আছে এটা? আচ্ছা, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন?
আর কারোর কোনো প্রশ্ন? বেশ কোয়ালিটি প্রশ্ন করা হলো। বেশ, ভ্যালিডিটি যদিও এইটুকু বলাতে সমস্তটা বোঝা যায় না, ভ্যালিডিটির অনেক রকম রয়েছে। তবুও আমি এখানে কি বলতে চাইলাম ভ্যালিডিটিটা, আমি আরেকবার আমার বক্তব্যটাকে আমি মিলিয়ে দিয়ে আমি ইন্দ্রজিতের উত্তরটা দিচ্ছি। আমি এখানে বলতে চাইলাম যে এই যে দরজাটার নিজস্ব একটা সত্যি একটা নিজস্ব মাপ রয়েছে। দরজাটা যখন আছে তার একটা নির্দিষ্ট মাপ রয়েছে। মানে আমি একরকম বললাম, মিস্ত্রি একরকম বলল। এবার কাঠটা কতটা কাছাকাছি যাচ্ছে আমি সেটাকে বেশি অ্যাকুরেসির দিক থেকে সেটাকে বেশি এগিয়ে বলছি, যারটা এক্সাক্ট সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করছে, অর্থাৎ অ্যাকচুয়ালি দরজাটার মাপের সঙ্গে ম্যাচ করছে, সেটাকে আমি অ্যাকুরেসি বলছি। এবং এটা কি আমি বলছি যে আমার রেজাল্টটা তত বেশি ভ্যালিড, আমার রেজাল্টটা যত বেশি অ্যাকুরেট আমার রেজাল্টটা তত বেশি ভ্যালিড, তত বেশি বৈধ। একই সঙ্গে ধরো যে ইন্দ্রজিৎ যে প্রশ্নটা করলে, এবার আমি সেই উত্তরে আসি। ধরা যাক যে তোমার ব্লাড টেস্টের জন্য ব্লাড নিয়ে যাওয়া হয়েছে, স্যাম্পেল নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। এখন যে তোমার ওই 30 ml রক্তকে একজন গবেষক, তো তিনি যিনি প্যাথোলজিস্ট তিনি তো একজন গবেষক, তিনি ওই রক্তটাকে ভেঙেই সেটাকে পরীক্ষা করলেন যে তাতে কতটা সুগার আছে ইত্যাদি আছে, সে সমস্ত দেখে তোমাকে রিপোর্ট দিয়ে দিলেন। তিনি এমন একটা রিপোর্ট দিলেন, তিনি হয়তো দিলেন যে তোমার রক্তে একটা নির্দিষ্ট, আমি এই বিষয়গুলো আমি বুঝি না, এত এমজি এর মধ্যে সুগার রয়েছে, ঠিক আছে, আমি ড্যাশ এমজি লিখলাম, ড্যাশ এমজি তোমার শরীরের মধ্যে, তোমার শরীরের রক্তে সুগার রয়েছে। ক্লিয়ার? এবার তোমার শরীরের অন্য একজন প্যাথোলজিস্ট রক্ত নিলেন, তিনি মেলালেন, তিনি দেখলেন এই যে রিপোর্টটা, এর থেকে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স একটা নাম্বার উনি নিয়ে এলেন। ক্লিয়ার? বেশ, অর্থাৎ এই যে ধরা যাক যে তোমার যে রিপোর্টটা দেওয়া হলো তোমার অল্প রক্তকে টেস্ট করে, সেটা তোমার সমস্ত শরীরের যে রক্ত রয়েছে সেটার রক্তের সঙ্গে তোমার মেলানো গেল না, বা সে তোমার শরীরের রক্তের যে কম্পোনেন্ট তার সঙ্গে মেলানো যাচ্ছে না ওরা যে রিপোর্ট দিচ্ছে। তাহলে এটা কি করা গেল না বলতে, এটা জেনারেলাইজ করা যাচ্ছে না, সাধারণীকরণ করা যাচ্ছে না। এটাই তো ভ্যালিডিটি যদি ল্যাক না থাকতো, যদি জিনিসটা বৈধ হতো, তার যে গবেষণা, সেই গবেষণা যদি বৈধ হতো, সার্বিকভাবে তার মেজারিং টুলগুলোতে হয়তো কিছু ভুল ছিল, সেই লোকটা যখন খেটে গবেষণাটা করেছে সে নিশ্চয়ই শুধু ভুল করবে না, তার হতে পারে কোনো একটা মাপক স্কেল, তাদের তো নানা রকম স্কেল ব্যবহার করেছে, এটা মাপবার জন্য ওটা মাপবার জন্য নানা রকম স্কেল ব্যবহার করেছে, হতে পারে তার মধ্যে কিছু একটা গন্ডগোল ছিল, তার দেখার মধ্যে কিছু একটা ভুল ছিল, বা তার ইন্টারপ্রিটেশন করতে যে ডেটাগুলো পেয়েছে সেগুলোকে ইন্টারপ্রিটেশন করতে গিয়ে কোনো ভুল হয়েছে, যে কারণে তার কাছে রেজাল্টটা ভুল এসছে। এবং এই ভুল আসার ফলাফল কি হচ্ছে, যে সে যখন এটাকে জেনারেলাইজ করতে যাচ্ছে, অর্থাৎ অল্প একটু রক্তকে মেপে যে ডেটা পাচ্ছে ওটা সমস্ত শরীরের রক্তের পাওয়া ডেটার সঙ্গে মিলছে না, ঠিক আছে। তাহলে এই গোটা গবেষণাটার মধ্যে ভ্যালিডিটি ল্যাক করলো কিনা, বৈধতা রইল কি তাতে? এই গবেষণাটা যেটা প্যাথোলজিস্ট করলেন তার মধ্যে বৈধতা রইল? না। রইল না। তাহলে আমার শরীরের যে বাস্তবেই আমার শরীরের রক্তের মধ্যে যে কম্পোনেন্ট এবং পরীক্ষা করে যে কম্পোনেন্ট পাওয়া গেল, সেই দুটো ম্যাচ করছে না। একইভাবে আমি যেটা বলেছিলাম যে এই দরজার যে অরিজিনাল মাপ, তার সঙ্গে আমার মাপ করা বা মিস্ত্রির মাপ করাটা কতটা এক্সাক্ট যাচ্ছে সেটার উপর নির্ভর করছে তোমার রিসার্চটা কতটা ভ্যালিড, ঠিক আছে। ভ্যালিডিটি এরকম নয় যে এই রিসার্চটা হচ্ছে ভ্যালিড, এরকম ভাবে বলা যায় না, ভ্যালিডিটি কম বেশি হয়। তোমার রিসার্চটা বাস্তবের সঙ্গে যতটা বেশি কাছাকাছি মেলে, যতটা কাছাকাছি বাস্তবকে টাচ করতে পারে, ততটা তোমার ভ্যালিডিটি কমা বাড়া করে, মানে এখানে কম ভ্যালিডিটি কমা বাড়া করে। ভ্যালিডিটির ধারণা কখনোই এরকম বলবে না, আমি যদি 5 ফুট মেপে নিয়ে যাই, যে 5 ফুট মেপে নিয়ে গেছি, এখন আমাকে কখনোই বলবে না যে আপনি ভুল মেপেছেন। বলা হবে যে আপনার থেকে মিস্ত্রির মাপের ভ্যালিডিটিটা বেশি, বৈধতা বেশি। কেন? তার কারণ তারটা অরিজিনালের মাপের সঙ্গে বেশি ম্যাচ করে, আমারটা নয়। এখানে আমারটাকে ভুল বলা হচ্ছে না, আমারটাকে কম ভ্যালিড বলা হচ্ছে। কম হতে হতে যখন অনেক বেশি কম হয়ে যায়, যখন সেটার মানে সেই
ডিফারেন্সটা এমন হয়ে যায়, যেমন দরজার ক্ষেত্রেই আমি বললাম যে এতটাই ডিফারেন্সটা বেশি হয়ে গেছে, হ্যাঁ এটাকে ইনভ্যালিড বা এটাকে কম ভ্যালিড বললেও মানে সেটাকে যত যত পোলাইটলি বলা হোক না কেন এটা ভুল। 6.5 ফুটের জিনিসকে যদি আমি 5 ফুট বলে থাকি বা এরকম একটা উদ্ভট মাপ দিয়ে থাকি, এতটা গন্ডগোল থাকে, তাহলে সেটা ইনভ্যালিডই হয়ে যায়। ঠিক আছে, বেশ, ভ্যালিডিটির কম বেশি হয়। তো যতটা মেলাতে পারবে বাস্তবের সঙ্গে, যতটা তোমার মাপ মিলবে, তত বেশি ভ্যালিড হবে তোমার রিসার্চটা। একই সঙ্গে জেনারেলাইজেবিলিটির জায়গায় যায়, ভ্যালিডিটিরই একটা অংশ হচ্ছে জেনারেলাইজেবিলিটি। জেনারেলাইজ করা মানে সাধারণীকরণ করা। আচ্ছা, ক্লিয়ার হয়েছে ইন্দ্রজিৎ তোমার প্রশ্ন? হ্যাঁ দাদা, একদম। বেশ, জেনারেলাইজেবিলিটির ব্যাপারটা হচ্ছে সাধারণীকরণের ব্যাপার। সাধারণীকরণ এটাও একটা ভ্যালিডিটি। আসলে এটা হচ্ছে আমরা এক্সটার্নাল ভ্যালিডিটি বলে, মানে সংজ্ঞাগত জায়গায় যখন আমরা ভ্যালিডিটির ভাগ বিভাজন পড়ব, তখন আমরা দেখতে পাবো যে জেনারেলাইজেবিলিটি আসলে এক্সটার্নাল ভ্যালিডিটিকে বলা হয়। ওই যে বললাম যে আমি স্যাম্পেলের উপর মাপটা নিলাম, সেটাকে আমাকে আমার এই যে সারা শরীরের মধ্যে যে রক্ত, সেই সারা শরীরের রক্তের সঙ্গে এর যে কম্পোনেন্টগুলো সেগুলোকে মেলাতে হবে। এই যে মাপগুলো আমি পেলাম সেটাকে মেলাতে হবে। এই যে মিলছে কিনা, যদি মেলে তাহলে বলবো যে হ্যাঁ গবেষণাটা জেনারেলাইজেবিলিটি রয়েছে, অর্থাৎ এক্সটার্নালি ভ্যালিড। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণের সোজা তত্ত্বটা বা সোজা গল্পটা এরকম যে আমি যে স্যাম্পেলের উপর কাজ করলাম, এটা সমগ্রের উপর আমি লাগাতে পারি কিনা বা এটা সমস্তটার উপরে খাটে কিনা। যদি খাটে তাহলে সেটা জেনারেলাইজ হয়ে গেল, আর যদি না খাটে তাহলে জেনারেলাইজেবিলিটির কোনো মানেই হলো না। বেশ, সিস্টেমেটিক একটা প্রসিডিওর মেনটেন করে। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট এটা সেটা করে বেড়ালাম নয়, এটা করলাম তারপরে এটা করলাম তারপরে এটা করলাম, রিসার্চের প্রক্রিয়াটা এরকম ভাবে চলে। বেশ, যা খুশি যখন খুশি করলাম না। এরপরে একটা আছে, সেটাকে বলছি আচ্ছা অ্যাকুরেসি। আমি এখানেই বলে দিলাম, এটা দুবার এসছে, আলাদা করে কিছু নয়। ভ্যালিডিটি মানেই অ্যাকচুয়ালি অ্যাকুরেসি। তো অ্যাকুরেসির ব্যাপারটাও একরকম, আমি এটা আগেই বলেছি। আচ্ছা, এটাকে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তোমার গবেষণায় যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তাহলে খুব মুশকিল। বিশ্বাসযোগ্যতা বলতে এখানে যেটা বলা হচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা সকলেই ঘনাদার গল্প পড়েছো। বিশ্বাসযোগ্যতা বোঝাতে এই জায়গাটার থেকে ভালো আর কিছু হয় না। তোমরা ঘনাদা পড়েছো? হ্যাঁ, পড়েছি। গল্পগুলো আজগুবি, ডেফিনেটলি গল্পগুলো আজগুবি। তার কারণ একটা লোক 200 বছরের মধ্যে সবসময় উপস্থিত, এটা কি করে হয়? এটা তো হতে পারে না। কিন্তু তবু আমাদের ভালো লাগে কেন বলো তো? মানে এর একটা সাহিত্যতাত্ত্বিক দিক আছে। এই যে আমরা বুঝতে পারি যে ঘনদা গুল দেয়, কই অন্য কোনো মানে হঠাৎ করে আমি যদি এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, জানেন আমি কুমিরের পেটে গেছিলাম এবং তারপরে কুমিরের পেট ছেড়ে বেরিয়ে এসেছি, তোমরা কি বিশ্বাস করবে? করবে না তো। ঘনদা বললে করবে, কেন বলে তো? কারণ ঘনাদার কথা বলায় বিশ্বাসযোগ্যতা আছে। লোকটা যত বড়ই গুলবাজ হোক না কেন, লোকটার পড়াশোনা বিস্তর। যখন ঘনাদা যদি এরকম একটা স্ট্যাটাস লিখে যে আজকে ঘনাদার যদি ফেসবুক থাকতো, কারণ ঘনাদা 200 বছরের মধ্যে যখন খুশি উপস্থিত থাকতে পারে, হতেই পারে ঘনাদার এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং ঘনাদা লিখলে যে আমি আজকে কুমিরের পেট থেকে ঘুরে এলাম। কারণ ঘনাদা যখন কুমিরের পেট থেকে ঘুরে এলাম বলে লিখবে, তখন সে রীতিমতো পড়াশুনো করে কুমিরের পেটের মধ্যে যে কি কি রয়েছে না রয়েছে, কোথায় কোন জায়গাটা রয়েছে, এত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দেবে, তুমি এই জায়গাটা ভেবেই অবাক হবে। মানে তোমার ভালো লাগার জায়গাটা বা ওই জায়গাটা তুমি তাও তার সত্ত্বেও পড়বে, গুল জেনেও পড়বে, এই কারণে পড়বে যে ও তোমাকে এই জায়গাটাতে বিস্মিত করবে যে এই যে জায়গাগুলো সম্পর্কে কথা বলছে, ও যে ঘুরে এসেছি বলছে,
তার পাশাপাশি ও ওই জায়গার সম্পর্কে এত ডিটেলিং দিচ্ছে, কুমিরের পেটের ভেতরের বিষয়গুলোকে এত ডিটেলিং দিচ্ছে, যেটাকে আমরা মনে হয় যে হ্যাঁ বোধহয় সত্যি সত্যি লোকটা গেছিল, সত্যি সত্যি কুমিরের পেট থেকে ঘুরে এসছে। খেয়াল করবে ঘনাদার গল্প, এটা হচ্ছে ঘনাদার ক্রেডিবিলিটি। লোকটা ঘুল মারছে জেনেও লোকগুলো গল্প শুনছে, আমরাও শুনছি, এখনো পর্যন্ত শুনছি। সেই প্রেমেন্দ্র মিত্র কবে লিখে গেছিলেন, এখনো পর্যন্ত আমরা ঘনাদার গল্প শুনছি। শুধু লোকটা নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে গুলগুলোর সঙ্গে রেফারেন্সগুলো দেয় বলে, গুলগুলোর সঙ্গে রেফারেন্সগুলো দেয় বলে। আমরাও ঠিক একইভাবে রিসার্চটা যে সত্যি সত্যি করেছি, এটার জন্য অমুক বইয়ের অমুক পাতা থেকে এটা উদ্ধৃত হয়েছে তুলে দিই না, আমরাও এটাই প্রতিষ্ঠা করতে চাই যে হ্যাঁ সত্যি সত্যি ওই বইগুলো আমি পড়েই গবেষণাটা করেছি, আন্দাজে মেরে দিচ্ছি না। ঠিক খেয়াল করো তো, আমরা যখন 7-8-এ যখন ইতিহাস লিখতাম, হয়তো মুঘল যুগ সম্পর্কে লিখতে বলছে, কিচ্ছু কোটেশন মনে পড়ছে না, একটা কোটেশন ইমিডিয়েট দিতেই হবে, না হলে নাম্বার পাওয়া যাবে না। জানি যে অমুক ম্যাম হয়তো কোটেশন ছাড়া উত্তর পছন্দ করেন না, একটা কোটেশন তার মধ্যে থাকতেই হবে। অতএব লিখে দিলাম যে ধরো মৌর্য যুগ সম্পর্কে লিখছি, তাহলে রমিলা থাপার লিখেছেন বলে একটা নিজের মত দিয়ে দিলাম। কেন বলতো? কারণ সেই সময়ে আমাকে আমার বিশ্বাসযোগ্যতা আলাদা করে প্রমাণ করতে হয় না। রমিলা থাপার কত বইয়ে কোন বইয়ের কত নাম্বার পাতায় লিখেছেন এটা তুলে দিতে হয় না, কিন্তু গবেষণায় আমাদেরকে তুলে দিতে হয়। কোটেশন দেওয়ার ব্যাপারটাও তো খানিকটা এরকমই, যে আমি সত্যি এই কাজটা করেছি, সত্যি ওই বইটা পড়েছি, এটাকে প্রমাণ করা। এইগুলোই তোমার রিসার্চের ক্রেডিবিলিটি বাড়ায়। একইভাবে ঘনাদার ক্ষেত্রেও ঘনাদা এত ডিটেলিং দেয় আশেপাশের, অমুক দেশের ওই ভূখণ্ডটা ছিল, ওই ভূখণ্ডের মধ্যে এই ব্যাপারটা ছিল, হ্যাঁ, এমন ডিটেলিং দেয় এটার মধ্যে, এমন ডিটেলিং ঢোকায় যে তোমার এই জায়গাটা পড়তে পড়তে কোথাও মনেই হবে না যে লোকটা সত্যি গুল মারছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্য হলে গুল মারাটাকেও লোকে পড়বে, আর যদি বিশ্বাসযোগ্য না করতে পারো তাহলে মানে তোমার ঠিকঠাক কাজটাকেও লোকে দেখবে না। ক্লিয়ার? ক্রেডিবিলিটি। সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল ইন নেচার কেন বলা হয়? কারণ গবেষণা ঘুরতে থাকে, গবেষণার প্রক্রিয়া কখনো থামে না। কেন এ কথা বলছি? তার কারণ হচ্ছে তোমরা চাইলে শোধগঙ্গা থেকে একটা থিসিস ডাউনলোড করবে, থিসিসের পিছনে যাবে, সেখানে দেখবে রিকমেন্ডেশন বলে একটা পেজ আছে। সেই রিকমেন্ডেশন পেজে গবেষক কিছু না কিছু জায়গা নিয়ে কথা বলে যান, যে আমার গবেষণার বিষয় ছিল এটা, আমার সীমিত সময়ে আমি এটাকে নিয়ে কাজ করেছি বটে, সমস্ত কাজটা করতে পারিনি, এই বিষয়টা সম্পর্কে সমস্ত জানতে এবং জানাতে পারিনি, এই জায়গাগুলো এখনো পর্যন্ত কাজ বাকি রয়ে গেল। যদি আমার পরবর্তী গবেষক এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাহলে এই যে পড়াশোনাটা, এই যে পড়াশোনার ধারাবাহিকতাটা, এটা বজায় থাকবে এবং আমরা এই বিষয় সম্পর্কে আরো নতুন নতুন বিষয় জানতে পারবো। এই যে রিকমেন্ডেশনটা গবেষক দিয়ে গেলেন, এখান থেকেই তৈরি হবে আরো একটা রিসার্চের প্রশ্ন বা আবার একটা গবেষণা। বা একটা যদি খেয়াল করো যে এই যে বলা হয় যে একটা গবেষণা শুরু হয় একটা প্রশ্ন দিয়ে, অর্থাৎ আমরা একটা প্রশ্নের অনুসন্ধান করতে নামি, প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে নামি, একটা গবেষণা শুরু হয় একটা প্রশ্ন দিয়ে, শেষ হয় একটা প্রশ্ন দিয়ে। এই যে প্রক্রিয়া চলছে, আবার ওই প্রশ্ন ধরে কেউ গবেষণা শুরু করলো, আবার সে একটা প্রশ্নে গিয়ে শেষ করলো, এইভাবে কিন্তু সাইক্লিক্যাল ওয়েতে গবেষণা ক্রমাগত চলছে চলছে চলছে, এই প্রক্রিয়া থামছে না। তাই রিসার্চের প্রক্রিয়া সাইক্লিক্যাল। লজিক্যাল, গবেষণা যেমনই হোক না কেন সেটাকে লজিক্যাল হতে হয়, হয় সেটা ইন্ডাকশন প্রক্রিয়ায় অথবা সেটা ডিডাকশন প্রক্রিয়া। লজিকের দুটোই ধরন হতে পারে, দুটোই পন্থা হতে পারে। একটা ইন্ডাকশন প্রক্রিয়া, অর্থাৎ উদাহরণ থেকে তত্ত্বের দিকে যাওয়া, অথবা তত্ত্ব থেকে উদাহরণের দিকে নেমে আসা। এই দুটো পদ্ধতি ছাড়া বা এই দুটো পন্থা ছাড়া, এই দুটো অ্যাপ্রোচ ছাড়া আমাদের কাছে আর কোনো লজিক্যাল অ্যাপ্রোচ নেই। অতএব
আমাদেরকে জ্ঞান বিকাশের জন্য বা গবেষণার জন্য আমাদেরকে এই দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে। হয় আমরা নতুন তত্ত্ব তৈরি করব গবেষণার মধ্যে, না হয় আমরা পুরনো তত্ত্বকে ভেরিফাই করব। হয় নতুন তত্ত্ব তৈরি করব, যদি আমরা নতুন তত্ত্ব তৈরি করতে যাই তাহলে আমাদেরকে ভায়া ইন্ডাকশন যেতে হবে, ইন্ডাকশন অ্যাপ্রোচের মাধ্যমে যেতে হবে। আর যদি ভেরিফাই করতে হয় কোনো তত্ত্বকে তাহলে আমাদেরকে ডিডাকশনে নেমে আসতে হবে। আর শেষ হচ্ছে রেপ্লিকেবল। রেপ্লিকেবল দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে রিঅ্যাপ্লিকেবল। রিঅ্যাপ্লিকেবল মানে ধরা যাক যে একটা ওষুধ XYZ, একটা ওষুধ, এই XYZ ওষুধটা তোমার ABC সিমটম যখন হয়েছিল শরীরের মধ্যে, ABC সিমটম যখন দেখা গেছিল তখন ডাক্তারবাবু এই XYZ ওষুধটা তোমার উপর দিয়েছিলেন। আজকে তোমার কোনো বন্ধুর দেখা গেল যে ABC সিমটম দেখা গেছে, তাহলে কি তার উপর XYZ ওষুধটা খাটবে? যদি খেটে যায়, তুমি যদি খাটাতে পারো, তাহলে এটাকে আমরা রেপ্লিকেবল বলতে পারি বা রিঅ্যাপ্লিকেবল বলতে পারি। এটা গেল একটা দিক, ঠিক আছে। আরেকটা দিক হয় যেটা হচ্ছে যে, এটা কি এখন বলা ঠিক হবে? হ্যাঁ, যাক বলে দিই। ধরা যাক যে তুমি একটা গবেষণা করেছো, যে গবেষণাটাই তুমি গবেষণাটা একটা নাম দিই, গবেষণাটার নাম হচ্ছে আর আর নামক একটা রিসার্চ করেছো এবং রিসার্চের মধ্যে তুমি 1, 2, 3 ইত্যাদি প্রসিডিওর তুমি ফলো করেছো। তুমি আবারও সেম গবেষণা সেম পদ্ধতিতে 1, 2, 3 ফলো করে আবার যদি করো, তাহলে কি একই ফলাফল পাবে নাকি একই ফলাফল পাবে না? যদি একই ফলাফল পাও তাহলে সেটাকে আমরা রেপ্লিকেবল বলতে পারি। তাহলে রেপ্লিকেবলকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি। মানে একটা আমরা তাহলে এইভাবে বলতে পারি, একটা হচ্ছে রিপিটেবিলিটি, অর্থাৎ আমরা যদি সেটাকে রিপিট করি, আমরা এই রেপ্লিকেবিলিটিকে আরেকটা ভাগ করে দিচ্ছি, যেখানে রিপিটেটিং ব্যাপারটা দেখতে চাইছি, ঠিক আছে। তোমরা মনে রাখবার সুবিধার জন্য নাম একই বা একই জিনিসের আন্ডারে আমরা দুটোকে দেখি। তো এইভাবে মনে করতে পারি, যখন একই পদ্ধতিতে একই গবেষণাকে আবার করে রিপিট করা হচ্ছে, একইভাবে রিপিট করা হচ্ছে, একই পদ্ধতি মানা হচ্ছে, তখন কি আবার আমি সেই রেজাল্টটা পাবো? যদি পাই তাহলে ওকে, আর যদি না পাই তাহলে ওকে নয়, রিপিটেবিলিটি নেই তার মধ্যে। তাহলে এই দুটো প্রক্রিয়া হচ্ছে আমাদের রিঅ্যাপ্লিকেবিলিটির। যদিও রিঅ্যাপ্লিকেবল শব্দটার মাধ্যমে ওই প্রথম যে ধরনটা বোঝালাম সেটাই বেশি প্রতিফলিত হয়, এটাও আমি বলে রাখলাম, ঠিক আছে। বেশ, আমাদের এটারই ইন্ট্রোডাকশন পার্টই চলবে, নেক্সট ক্লাসও আমরা তাই পড়ব, ঠিক আছে। ইন্ট্রোডাকশন পার্টই চলবে, এখনো প্রথম ক্লাসটারই আর একটা দিক আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটিকে আমাদেরকে ডিটেলে পড়তে হবে, এই যেমন একটা দিক রইল। আর একটা দিক রিসার্চ স্টেপসটাকে আমাদেরকে এখানেই শেষ করে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টটা শেষ হবে। আজকের ক্লাসটা এখানেই থাকবে, কারণ এর একটু পরেই আমার আরেকটা ক্লাস রয়েছে। তো তোমরা একটুখানি আমাকে জানাও তোমাদের ক্লাস কেমন লেগেছে। মানে আমি তো সকালে লিখেইছিলাম যে ক্লাসটার বদনাম করে যেও, যদি বদনাম করতে না পারো তাহলে একটু প্রশংসা করে যেও। যাই হোক, তোমাদের যেমন লেগেছে তেমনটাই আমাকে একটু জানাও, কারণ তোমরা অনেকেই হয়তো একদম প্রথম আমার ক্লাস করছো। দাদা, বুঝতে কোনো অসুবিধা হয়নি, যেগুলো যেগুলো পড়িয়েছো সবগুলোই ভালোভাবে বুঝতে পেরেছি। আহ,
বেশ। থ্যাংক ইউ সকলকে। শুভরাত্রি। আজকের মতো আমাদের পাঠশালা এখানেই শেষ। ধন্যবাদ।